বিগত সপ্তাহে নতুন অফিসের অ্যাপয়েন্টমেন্ট লেটার আসার পর থেকেই এই চাকরিটা গ্রহণ করবে কিনা এটা ভেবে কিছুটা দোনামোনায় ভুগছে অরুণ। তপনবাবু মানে অরুণের পিতৃদেব ওকে আশ্বস্ত করে বলেছিলেন, জীবনে এরকম সুযোগ বারবার আসে না, ইউ হ্যাভ টু টেক দ্য চান্স। এর সঙ্গে সঙ্গে অরুণের মা বিমলা দেবী এবং তার পুরনো অফিসের সহকর্মীরাও তাকে সুযোগটা নিতে বলায় আর দ্বিমত করেননি অরুণ। অরুণ রায় বছর 40-এর একজন সাধারণ মাঝবয়সী পুরুষ। সাধারণ কথাটা এর জন্যই ব্যবহার করলাম কারণ অরুণবাবুর চেহারার মধ্যে আলাদা কোনো বিশেষত্ব নেই যা দিয়ে ওকে অন্যের থেকে আলাদা করা যায়। 5 ফুট 6 ইঞ্চি উচ্চতার কিছুটা শীর্ণকায় একজন মানুষ। বংশ পরম্পরায় মাথায় টাক পড়ে যাওয়ার প্রবণতা থাকার জন্যই হয়তো এই বয়সে মাথার পেছন দিকে মাত্র কয়েকটা গাছা চুল বিদ্যমান। মধ্যবিত্ত পরিবারের একজন ছেলে। অরুণের বাবা তপনবাবু স্কুলের একজন শিক্ষক ছিলেন। বছর 10 আগে অবসর গ্রহণ করেছেন। চেহারার মতন পড়াশোনাতে কিছুটা সাধারণ ছিল না অরুণ। উচ্চ মাধ্যমিক পাশ করার পর প্রবেশিকা পরীক্ষায় বসে জুট টেকনোলজিতে চান্স পায় অরুণ। তারপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে জুট টেকনোলজিতে স্নাতক বেরোনোর পর বাড়ির কাছেই হেস্টিংস জুট ওয়ার্কসে ওভারসিয়ার পদে চাকরি গ্রহণ করে। কিন্তু জীবনে বিশেষ করে চাকরির ক্ষেত্রে উচ্চাকাঙ্ক্ষা না থাকার জন্য এখনো পর্যন্ত কর্মজীবন খুব একটা সুখকর হয়নি অরুণবাবুর। কর্মজীবনের বিগত 10 বছরের মধ্যে মাত্র একবারই পদোন্নতি হয় সিনিয়র অ্যাসিস্ট্যান্ট পদে উঠতে পেরেছে অরুণবাবু। বেতনও যে খুব একটা বেড়েছে তা নয়, সামান্য কিছু পেনশন সম্বল করে পিতৃদেবের অবসর গ্রহণের পর পুরো সংসারের দায়িত্ব তাই অরুণবাবুর কাঁধে এসে পড়েছে। তখনও 2 বোনের বিয়ে হয়নি। এত কিছুর মধ্যে নিজের দিকে খুব একটা তাকানোর সময় পায়নি অরুণ। একটা সময় ভেবেছিল বিয়ে তা আর করবে না, এইভাবেই কাটিয়ে দেবে বাকিটা জীবন। তারপর 2 অবিবাহিত বোনের বিয়ে দেওয়ার পর অবশেষে কিছুটা বেশি বয়সেই আমার সাথে বিয়েটা হয়ে গেল অরুণের। আসলে জন্ম মৃত্যু বিবাহ এগুলো তো আমাদের কারোর হাতে থাকে না, উপর থেকেই ঠিক হয়ে আসে। যাই হোক, আবার বর্তমানে ফিরে আসি। বাড়ির খুব কাছে অফিস বলে এত বছর যাই হোক করে তাও চালিয়ে নিচ্ছিল, কিন্তু বিয়ের পর থেকে এত কম বেতনে সংসার চালানো কষ্টকর হয়ে উঠছিল। তাই আমার স্বামী কিছুদিন আগে রূপনারায়ণপুরের কাছাকাছি সুন্দরনগর এলাকায় একটি চটকলে চাকরির জন্য আবেদন করেন। সেখান থেকেই গত সপ্তাহে অ্যাপয়েন্টমেন্ট লেটার এসেছে। এই নতুন চাকরির দায়িত্ব যেমন অনেক বেশি, ঠিক তেমনই স্যালারি আগের অফিসের থেকে প্রায় দ্বিগুণ। এখানে কোয়ালিটি কন্ট্রোলের ইনচার্জের প্রস্তাব দেওয়া হয়েছে অরুণকে। প্রথমে অরুণ একাই যেতে চেয়েছিল ওখানে, সপ্তাহান্তে বাড়ি আসার কথা ভাবা হয়েছিল। পরে সবাই মিলে ঠিক করলো সব পরিবারে নতুন চাকরির ক্ষেত্রে যাওয়াটাই বাঞ্ছনীয় হবে। সবাই নতুন চাকরির জন্য উৎসাহিত করলেও অরুণের মনটা খচখচ করছিল আমার জন্য। যদিও ফোনে এর মধ্যে অনেকবার কথা হয়েছে আমাদের, কিন্তু দুজনের মধ্যে নতুন চাকরির ব্যাপারে কিন্তু সামনাসামনি এই ব্যাপারে কথা বলতে ভালো হতো। 2 সপ্তাহ আগে আমাদের একমাত্র ছেলে আনন্দের অন্নপ্রাশন হলো। আমি 2 দিন হলো একটু বিশ্রামের জন্য বাপের বাড়ি এসেছি। এর মধ্যে আবার যাওয়ার জন্য তোড়জোড় শুরু করে দিতে হলো। বন্ধুরা, এইখানে আমি আমার পরিচয় দিয়ে নেই। আমি শ্রীমতী তমা, ডাকনাম মৌ। বিয়ের আগে পদবী ব্যানার্জি ছিল। শ্রীরামপুর কলেজে ইতিহাসে অনার্স করেছি। সঙ্গে গান নাচ দুটোই চর্চা ভালো মতোই ছিল একসময়। পরবর্তীকালে নাচ ছেড়ে দিলেও গানের চর্চা আমার এখনও কিঞ্চিত আছে। শ্রীরামপুরের একটি অভিজাত পাড়ায় পৈতৃক ভিটে। বাবা গত হয়েছে বেশ কয়েক বছর আগে। আমার মা দেবযানী দেবী আমার দাদা এবং বৌদিকে নিয়ে ওখানেই থাকেন। যাই হোক, আজ রাতে আমার শ্বশুরবাড়ি ফিরে আসার কথা। কাল ভোরবেলা আমরা রওনা হব সুন্দরনগরের উদ্দেশ্যে। আজ সন্ধ্যেবেলা শ্বশুরবাড়ি আসার পর তো একেবারে হই হই পড়ে গেল। আমার শ্বশুর শাশুড়ি অর্থাৎ আনন্দের দাদু ঠাকুমা তো ছিলই, এর সঙ্গে তার 2 পিসিমশাইয়ের আগমন ঘটেছে আজকে। সবার আদরের আনন্দ এসেছে বলে কথা। তাকে একবার চোখে দেখা দেখতে তো আসবেই তার প্রিয়জনেরা। আমার শ্বশুরমশাই তার নাতিকে খুব পয়মন্ত বলে মনে করেন। তিনি আমাকে বললেন, তোমার ছেলে খুব পয়া আমাদের জন্য বৌমা। দেখো না, ও জন্মাবার পর থেকে আমাদের পরিবারে কিছু না কিছু ভালো ঘটনা ঘটছে। তারপর সবথেকে বড় এবং ভালো খবর হলো আমাদের অরুণের এই নতুন চাকরি। এইসব কিছুই তো তোমার ছেলের জন্য। দাদু ভাইকে তো আমি চোখে হারাই, তাই কি করে ওকে ছেড়ে থাকবো সেটাই ভেবেই মন খারাপ লাগছে। কিন্তু কি আর করা যাবে, সামান্য ক্ষেত্রে তোমাকে তো যেতেই হবে। তবে যখনই সময় পাবে মাঝে মধ্যে একবার এসো আমার নাতিকে নিয়ে।
শ্বশুর মশাইয়ের কথা শুনে আমি মিষ্টি হেসে সম্মতির ভঙ্গিতে মাথা নাড়ালাম। এত কিছুর মধ্যেও অরুণ নিভৃতে কিছু বলার জন্য আমাকে খুঁজছিল, কিন্তু বাড়িতে এত লোক থাকার জন্য সেটা কিছুতেই সম্ভব হচ্ছিল না। রাতে চিকেন টিক্কা কাবাব, লাচ্চা পরোটা, মাটন কষা এবং ফেলুরামের বিখ্যাত মিষ্টি দিয়ে মহাভোজ সারার পরে একে একে সবাই ফিরে গেল। আমার শ্বশুর শাশুড়িও পাশের ঘরে চলে গেল। অরুণ এতক্ষণে একা পেল আমাকে। আমি নিজের শোবার ঘরেই ছিলাম, তাই পোশাক পরিবর্তন করে হলুদের উপর লাল প্রিন্টেড একটা সুতির স্লিভলেস নাইটি পরেছি, আর অরুণ পরেছিল বিয়ের গরদের পাঞ্জাবিটা। শোয়ার ঘরের দরজা বন্ধ করে আমার দিকে ফিরতেই আজ থেকে 2 বছর আগের ফুলসজ্জার রাতের কথা মনে পড়ে গেল আমাদের দুজনের নিজেদের মতো করে। এই শোয়ার ঘরেই তো হয়েছিল আমাদের প্রথম খেলা। অরুণ খেলতে খেলতে বলেছিল, তোমার নামটা খুব দামি আর ভারী, এই যেমন তোমার বেনারসি শাড়ির মতো। আমি ছোট্ট করে তোমাকে শ্রী বলে ডাকবো। ওর কথা শুনে আমি কিন্তু লজ্জায় সিটিয়ে যাইনি, বরং স্বামীর দাবি মেনে উৎসাহ দিয়ে বলেছিলাম, আমি যখন তোমার হয়ে গিয়েছি তখন তোমার যা খুশি সেই নাম দিও। আমার মধুর প্রশ্রয় পেয়ে অরুণ আরও লোভী হয়ে আমার হাতের চুড়িগুলো উপর দিক তুলে এঁটে দিয়েছিল। তারপর আমরা দুজনে নির্ভয়ে ছোট্ট একটা স্বপ্নের ডিঙিতে চড়ে কখনো দুরন্ত অভিজ্ঞতার অতলান্ত সমুদ্রে পাড়ি দিয়েছি, আবার কখনো প্রশান্ত প্রেমের সরোবরে ভেসে বেরিয়েছি। উত্তাল মুহূর্তে কখনো হারিয়ে ফেলেছি নিজেদের, কখনো আবার পরস্পরকে খুঁজে সভয়ে খুব কাছাকাছি সরে এসেছি। কিন্তু সাগরে ভেলা ভাসিয়েও আমরা দুজনে হাঁপিয়ে উঠিনি, ব্যস্ত হয়নি, কারণ আমরা বুঝতে পেরেছি এই যে মিলেমিশে একাকার হয়ে যাওয়ার আদিম আকাঙ্ক্ষা, তা অনেকটা রাসায়নিক বিপ্লবের মতো। ল্যাবরেটরিতে যে মিলনের চূড়ান্ত পৌঁছে পদার্থ নিজের সত্তা হারিয়ে ফেলে, যে বিপ্লবের পরে পুরনোকে আর পাওয়া যায় না, নিজেকে নিঃশেষ করে সে নিম্নতমের জন্ম দেয়। তবে আজ 2 বছর পেরিয়ে আমাদের সম্পর্ক আগের থেকে অনেকটাই শিথিল হয়েছে। অত্যাধিক মানসিক এবং পারিপার্শ্বিক কাজের চাপের জন্য হোক, অথবা শারীরিক গঠনগত অসুবিধার জন্য হোক, অরুণবাবু আর এখন আগের মতো সেই অর্থে জ্বলে ওঠে না। বিশেষ করে আনন্দ জন্মাবার পর থেকে এখন কিছুটা অভ্যাসেই পরিণত হয়েছে আমাদের খেলাধুলা। আগের মতো আর উত্তেজনা নেই। আমি কিন্তু একদমই তরুণী নই, আমার বয়সও প্রায় 33 হবে। সুশ্রী এবং আকর্ষণীয় চেহারার অধিকারিণী হয়েও একটু বেশি বয়সেই বিয়ে হয়েছে আমার। এর পেছনের কারণ অবশ্য আমার জানা নেই। যাই হোক, সেক্ষেত্রে আমিও যথেষ্ট অভিজ্ঞ এবং সংযমী, তাই এই নিয়ে আমি কোনোদিন আমার স্বামীর কাছে অভিযোগ করিনি। হয়তো এটাই জীবনের স্বাভাবিক নিয়ম বলে মেনে নিয়েছি। আনন্দের কান্নার আওয়াজে ঘোর কাটলো আমাদের দুজনের। অতীত থেকে বেরিয়ে দুজনে বর্তমানে ফিরে এলাম। আনন্দের খিদে পেয়েছে, এটা আনন্দকে দুধ খাওয়ানোর সময়। বাকি সময়গুলো ডাক্তারের নির্দেশে আস্তে আস্তে বন্ধ করা হয়েছে। এখনও গিয়ে বাইরের খাবারের সঙ্গে পরিচয় করানো হবে। তবে রাত্রের এই সময়টা একবার ঘুম ভেঙে গেলে কিছুতেই ঘুমাতে চায় না। বন্ধুরা, নতুন ফ্ল্যাটে উঠে বাসার মালিক এবং তার বন্ধুদের নিয়ে আমার থমকে যাওয়া জীবন কিভাবে বয়ে যাওয়া নদীর মতো সচল হলো, সেই গল্পই শোনাবো আগামী পর্বে। বন্ধুরা, আজ এখানেই রাখছি। কেমন লাগলো আজকের গল্প?